এইটুকু বলেই মেঘলা আবার কাঁদতে থাকে। আকাশ মেঘলার চোখের পানি মুছে দেয়। আমি থাকতে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না মেঘ পাখি। বলেই মেঘলার কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দেয়। আকাশ সাহেব হুম। ভালোবাসেন আমায়? মেঘলার চোখে চোখ রেখে বলে, এই আকাশের চারদিকে তো শুধু মেঘের রাজত্ব। মেঘ ছেয়ে গেছে এই আকাশের বুকে। আকাশের এতটাও ক্ষমতা নাই যে এই মেঘকে নিজের বুক থেকে সরানোর। সূর্যের আলোয় তো একসময় মেঘকে হার মেনে সরে যেতে হবে আকাশের বুক থেকে। সূর্যের আলো যে এখন ভীষণ বিরক্ত লাগে এই আকাশের কাছে। ঘন মেঘে যে নিজের আস্তানা খুঁজে পেয়েছে এই আকাশ। আষ্টে পৃষ্ঠে এই আকাশ শুধু নিজের মেঘকে জড়িয়ে রাখতে চায়। মেঘলা মুচকি হেসে বলে, এই আকাশের মেঘ যেন না সরে। কুয়াশা ঘেরা ধরণী, কনকনে শীতের আভাস। রুহি কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। হঠাৎ রুহির রুমে কেউ একজন প্রবেশ করে। তুহিন রুহির কাছে গিয়ে নিচে হাঁটু গেড়ে বসে। চাঁদের মিটমিট আলোতে প্রিয়তমার মুখশ্রী বড্ড আকর্ষণীয় লাগছে। তুহিন নিজের হাত দিয়ে চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। হঠাৎ কারো স্পর্শে আঁতকে উঠে রুহি জোরে চিৎকার দিতে যাবে, তৎক্ষণিক মুখ চেপে ধরে তুহিন রুহির। শাট আপ স্টুপিড। চেনা কণ্ঠ শুনে রুহির দেহে প্রাণ ফিরে এসেছে। এই কদিন রুহির সাথে যা কিছু হয়েছে, বড্ড ভয় পেয়ে গিয়েছে মেয়েটা। এ কারণে অল্প কিছুতেই আতঙ্কে পড়ে যায়। রুহি তুহিনের দিকে ছলছল নয়নে তাকিয়ে থাকে। তুহিন মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। আপনি এখানে কি করছেন? আমি তো ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছি, তো আপনি কিভাবে ভেতরে আসলেন? কেন, অন্য কাউকে আশা করছিল বলছি? আমি অত কিছু কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য না। রুহি এবার চুপ হয়ে যায়। তুহিন এবার রুহির দিকে একটু ঝুঁকে আসে। চাঁদের আলোয় রুহি স্পষ্ট দেখলো এক জোড়া ধূসর চোখ তার দিকে গহীন চাহনি নিয়ে তাকিয়ে আছে। কি শীতল এই চাহনি! এই চাহনি দেখে রুহির চাদর জোরে খামচিয়ে ধরে। রুহির বুকে তীরের মতো আঘাত করছে তুহিনের এই শীতল চাহনি। বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। হঠাৎ তুহিনের চোখ যায় রুহির গলার নখের আঁচড়ের দিকে। সঙ্গে সঙ্গে চোখগুলো অস্থির হতে শুরু করে। তুহিন এক হাতে রুহির গলায় স্পর্শ করতেই রুহি উহ করে উঠে ব্যথায়। তুহিন বিষয়টা বুঝতে পেরে ওইখান থেকে উঠে একটি মলম নিয়ে আসে। রুহির দিকে ঝুঁকে রুহির গলায় মলমটা লাগিয়ে দিতে থাকে। রুহি অপলক দৃষ্টিতে লোকটিকে দেখছে। কেমন যেন খুবই অপরিচিত লাগছে এই লোকটাকে। কখনো কখনো হঠাৎ হঠাৎ রেগে যায়, আবার কখনো এত যত্ন নেয় বোঝাই মুশকিল লোকটিকে। তুহিনের সাথে রুহির চোখাচোখি হয়ে যায়। রুহি নিজের চোখের পলক ফেলছে না। তুহিন সেটা লক্ষ্য করে আস্তে আস্তে রুহির দিকে এগিয়ে যায়। তুহিনের চেয়ে নিজেকে সামলে রাখা বড্ড কঠিন হয়ে পড়েছে। রুহির নাকের সাথে নিজের নাক স্পর্শ করে রয়েছে। সঙ্গে সঙ্গে রুহির চোখ দুটো বন্ধ করে নেয়। কেন যেন তাকে বাধা দিতে ইচ্ছা করছে না রুহির। বাধা দেওয়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। তুহিন আলতো করে রুহির ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দেয়। তুহিন এবার নিজের মুখ রুহির কানের কাছে নিয়ে যায়। তুমি যে রাস্তা দিয়ে চলো না কেন, তোমার রাস্তার গন্তব্য শেষ হবে আমার পানে এসে। তোমার প্রত্যেকটা নিঃশ্বাসের ওপর শুধু আমার অধিকার। তোমার হৃদস্পন্দনের প্রত্যেকটা স্পন্দন শুধু আমার জন্য। তোমার প্রত্যেকটা কষ্টের কারণ আমি হতে চাই। ভালো লাগার ভালোবাসার মানুষ সহজে ভুলে যায়, কিন্তু যন্ত্রণাদায়ক ভালোবাসার মানুষ কখনোই ভোলে না। তোমাকে সেই যন্ত্রণাদায়ক ভালোবাসা দিতে চাই আমি। আর ভালোবাসা আগুনে তোমাকে পড়তে হবে। আমি দিই তুমি সমাপ্ত লিটল অ্যাঞ্জেল।
কথাগুলো বলে তুহিন তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যায়। রুহি এখনো চোখ বন্ধ করে স্তব্ধ এখানে বসে আছে। রুহি মনে মনে ভাবতে থাকে, কেন বাধা দিলাম না আমি? কোনো পরপুরুষ আমার কাছে এসেছে, কিন্তু কেন কোনো বাধা দেওয়ার শক্তি পেলাম না। মনে হচ্ছে এই সময়টা যেন এখানেই থেমে যায়। এ কেমন অনুভূতি? আমার এই যে স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বলেই আস্তে আস্তে চোখ খোলে, কিন্তু আশেপাশে কোথাও তুহিনকে আর দেখতে পায় না। রুহি তুহিনের চিন্তা করতে করতে বিছানায় গা এলিয়ে দেয়। রুহি বিড়বিড় করে বলতে থাকে। তুমি দিয়েই সমাপ্ত। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সকাল 10টায় রুহি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঘটে যাওয়া সকল ঘটনা চিন্তা করছিল। সেই যখন ওই দিন বাহিরে ওই মেয়েটাকে দেখা, বেসমেন্টের লাশ দেখা, কালকে মেঘলার উপর হামলা ঘটনা, সব কিছু কি কোনোভাবে একই সূত্রে বাঁধা, নাকি সব কিছুই কাকতালীয়? খান পরিবারে নিশ্চয়ই কোনো রহস্য আছে। না না, তাহলে তো কাল আমাদেরকে ওরাই বাঁচাতো না। কাল যদি তুহিন না থাকতো, তাহলে আমার আর মেঘলার কি অবস্থা হতো? চিন্তা করেই গা শিউরে যাচ্ছে। রাতের ঘটনা মনে পড়েই রুহি একটু মুচকি হাসলো। আবার পরক্ষণে সেই হাসিটা গায়েব হয়ে গেল। আমি এসব কি ভাবছি? ওরা বাজে লোক। আজ তো একটা বজ্জাত আমাকে বিকালে কিভাবে চড় মারলো বিনা কারণে। কি পেয়েছি কি আমাকে? যখন ইচ্ছা চড় মারবে, যখন ইচ্ছা খারাপ ব্যবহার করবে, যখন ইচ্ছা পুলে ধাক্কা মেরে ফেলে দিবে। আমি কি খেলার পুতুল নাকি? বলেই মুখটা ফুলিয়ে নেয়। কিরে রুহি, তুই এখনো রেডি হোস নাই? যাবি না নাকি? রুহি পিছনে ফিরে দেখে মেঘলা। দৌড়ে গিয়ে মেঘলাকে জড়িয়ে ধরে বলে, জানো তুই ঠিক আছিস? জানিস আমি কত ঘাবড়ে গিয়েছিলাম। চিন্তা করিস না, আমি একেবারে ঠিক আছি। তোর মতো বান্ধবী থাকতে আমার কিছু হতে পারে? কালকে উনি তুহিন ভাইয়া না আসলে তো অনেক খারাপ কিছুই হয়ে যেত। রুহি একটু সরু চোখে মেঘলার দিকে চেয়ে বলে, এই উনিটা আবার কে? না মানে আকাশ ভাইয়া। রুহি একটু হাসলো, তারপর দুজনে বেরিয়ে গেল। আজ সবাই পাহাড়ের দিকে যাবে ঘুরতে, কিন্তু মেঘলার চোখ চারিদিকে শুধু তার কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজছে। হঠাৎ পেছন থেকে কে একজন ডেকে বলে, মেঘ পাখি। সঙ্গে সঙ্গে মেঘলার শরীর শীতল হতে লাগলো। প্রতিবার এই ডাক শুনলে যেন শরীরে এক শীতল শিহরণ জাগে। আরে আপনি কোথায় ছিলেন আপনি এতক্ষণ? কেন মিস করছিলে আমাকে? বাজে কথা বলা বন্ধ করুন। আমি কেন মিস করতে যাব আপনাকে? এমনি আর কি জিজ্ঞেস করছিলাম। আকাশ আচমকা এসে মেঘলার হাতটা নিজের হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে নেয়। মেঘলা তো থতমত খেয়ে যায়। তারপর ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কক্সবাজার নাম শুনলেই সব সময় ভেসে ওঠে সমুদ্র, তার ঢেউয়ের আওয়াজ, বড় বড় পাহাড়, ছোট বড় ঝর্ণা, মেঘ ঢাকা আকাশ, মাঝখান দিয়ে সরু রাস্তা, দুই দিকে ঝাঁকে ঝাঁকে গাছ, শুধু উঁচু উঁচু পাহাড়। মেঘলা আকাশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটি উঁচু পাহাড়ের শীর্ষে অবস্থান করে। মেঘলা চারিদিকের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায়। এত উঁচু পাহাড় এসে আগে কখনো উঠে নাই। পাহাড়ের নিচে সাদা সাদা মেঘের মেলা ভাসছে। আচমকা মেঘলা বলে ওঠে, আমি এরকম বাতাস, এরকম মেঘ আগে কখনো উপলব্ধি করিনি। বলেই দু হাত মেলে সে তীব্র বাতাসে মেঘেলার চুলগুলো উঠছিল, আর আকাশের শীতল চাহনি শুধু মেঘলার দিকে। তোমাকে খুশি দেখতে আমার খুব ভালো লাগে মেঘ পাখি। আকাশ সাহেব, হুম, চলুন না মেঘের দেশে হারিয়ে যাই। আমি তো সে কবে থেকে মেঘের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। মেঘলা আকাশের পানে তাকিয়ে একটু মুচকি হাসে। রুহি আসতে গিয়ে ওড়না হাত দিয়ে পেছাতে পেছাতে গভীর চিন্তায় মগ্ন। সে মনে মনে ভাবছে, ওই বজ্জাত লোকটাকে কি ধন্যবাদ দেওয়া উচিত কিনা। যদি ধন্যবাদ দিতে যায়, আবার যদি চর মারে ভেবে গালে হাত রাখে। তখনই পেছন থেকে রুহির নাম কেউ একজন নেয়। রুহি পেছনের দিকে ফিরে দেখে তুষার। ও, আপনি কেমন আছেন? ভালো, আপনি? রুহি একটু মনে মনে বলল, আপনার অসভ্য বজ্জাত ভাইয়ের জন্য আমি ভালো থাকতে পারছি না। হ্যাঁ, আমিও ভালো আছি। চলুন না এক কাপ চা খাই। না মানে এখন না, অন্য আরেক দিন। আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে 5টা মিনিট কি আমাকে দেওয়া যায় না?
রুহি আমতামতা করতে করতে রাজি হয়ে যায়। দুজনে রাস্তার পাশে একটি দোকানে মুখোমুখি বেঞ্চে বসে চা পান করে। এর মধ্যে তুষার বিভিন্ন রকম কথাবার্তা রুহির সাথে বলছিল। রুহি শুধু হ্যাঁ মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছিল। দূর থেকে অগ্নিদৃষ্টিতে কেউ একজন এদেরকে দেখছিল। রুহি কোনো রকম বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অনেকক্ষণ যাবৎ রুহি রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই খেয়াল করলো পেছন থেকে দুটি লোক কখন থেকে ফলো করছে। রুহি হাঁটার গতি বাড়িয়ে দিল, সাথে সাথে লোক দুটি হাঁটার গতি বাড়িয়ে দিল। রুহি এবার একটু ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে জোরে দৌড় লাগায়। অবাক কাণ্ড, লোক দুটো রুহির পেছনে দৌড়াতে থাকে। রাস্তার মাঝখান দিয়ে দৌড়ানোর ফলে রুহি একটি গাড়ির সামনে এসে পড়ে। গাড়ির ভেতর থেকে গম্ভীর গলায় কেউ একজন বলে, গেট ইন কার কুইকলি। রুহি চেনা কণ্ঠ শুনে চট করে গাড়িতে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে গাড়িটি উল্টো দিকে চলতে শুরু করে। সঙ্গে সঙ্গে লোক দুটো চোখের পলকে হারিয়ে যেতে দেখে রুহি। রুহি এবার যে গাড়িটি চালাচ্ছে তার দিকে নজর দেয়। সঙ্গে সঙ্গে হাত পা কাঁপা শুরু হয়ে যায় রুহির। তহিনের হাতের রগ ফুলে উঠেছে, চোখ পুরো রক্তবর্ণ ধারণ করেছে, ঘাড়ের শিরা উপশিরা ভাসমান। যে কেউ দেখলে ভয়ে এখনই মরে যাবে। রুহি একটু শুকনো ঢোক গিলে বলে, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে পাচার করতে। কি? সঙ্গে সঙ্গে তুহিন অগ্নি চোখ নিক্ষেপ করে রুহির দিকে। রুহি এবার গুটিয়ে বসে থাকে চুপচাপ। গাড়ি থামে একটি ঘন কালো জঙ্গলে। আশেপাশে বড় বড় পাহাড় জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ছে না রুহির। আচমকা গাড়ির দরজা খুলে জোরে রুহির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। হাত ছোটানোর জন্য রুহি টানাটানি করতে থাকে। আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? বলেন এখানে কেন আসছি আমরা? তুহিন রুহির কোনো কথা তোয়াক্কা না করে একটি দোতলা বিশিষ্ট পুরনো বাড়ির দিকে প্রবেশ করে। বাড়িটা বেশ পুরনো, চারদিকে সবুজ সবুজ গাছপালায় ভরপুর। বাইরে থেকে দেখে বোঝা যায় বেশ পুরনো বাড়িটি। এখানেও এমন একটি বাড়ি থাকতে পারে, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ সম্পূর্ণ আলাদা, খুবই গোছালো একটা। এটা দেখে রুহি কিছুটা থমকে যায়। তুহিন এবার রুহিকে উপরের দিকে নিয়ে যেতে থাকে হাত ধরে। তখনই রুহির জোরে ঝাটকায় হাতটা ছাড়িয়ে ফেলে। কি করছেনটা কি? আপনি আমার কোনো প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? তোমাকে সবকিছুর জন্য কৈফিয়ত দিতে হবে? রুহির এবার মাথায় রাগ চড়ে যায়, জোরে চিৎকার দিয়ে বলতে থাকে, এই লোকটার কি মাথা খারাপ নাকি? আমার সঙ্গে মশকরা করছেন। আপনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, কিছু বলছি না দেখে মাথায় চড়ে বসেছেন। সঙ্গে সঙ্গে রুহি গালে হাত দিয়ে টলমল চোখে তুহিনের দিকে চেয়ে আসে। তুহিন এবার সর্বশক্তি দিয়ে রুহির হাত ধরে একটি রুমে নিয়ে যায়। ওকে টেনে ছুঁড়ে ফেলে দেয় খাটের উপর। ভেতর থেকে দরজা লাগিয়ে রুহির দিকে এগিয়ে যায়। ওর ঘাড়ের পেছন থেকে চুলের মুষ্টি ধরে একটু সামনে নিয়ে আসে। আমি যা বলছি চুপচাপ তাই করবে লিটল অ্যাঞ্জেল। একেবারে আমার মাথা নষ্ট করে চিন্তাও মাথায় এনো না। আমার সাথে উচ্চস্বরে কথা বলার আগে 10 বার চিন্তা করবে, নাহলে এর ফল অনেক বেশি খারাপ হবে। আমি যতদিন বলবো ততদিন এখানে চুপটি মেরে থাকবে। রুহির মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ে। যতদিন মানে আর কয়দিন পরেই তারা বাড়ি ফিরে যাবে। এই লোকটার কি মাথার তার ছেঁড়া নাকি? রুহিকে আর কোনো রকম কথা বলতে না দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায় তুহিন। রুহি এবার হাউমাউ করে কান্না করতে থাকে। হাতে কালচে দাগ বসে গেছে, এত জোরে চেপে ধরেছে তুহিন হাতটা। রুহি ভেবেছিল কালকে হয়তো বাঁচিয়েছে, কিডন্যাপ করে নিয়ে এসেছে। তোমার সাহস কি করে হয় তুহিন, তোমার ভাইয়ের গায়ে হাত তোলার? এভাবে নির্মমভাবে মারার এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? উফ ড্যাড, ভুল করলে তো শাস্তি পেতেই হবে। এখানে আমরা এসেছি এর একটা উদ্দেশ্য। ওদেরকে বারণ করেছে যেন জাহাজের কোনো মেয়ের দিকে নজর না দেয়। তারপরও কালকে এরকম একটি ঘটনা ঘটিয়েছে। তখনই আসাদ খানের ছোট ভাই এবং তুহিনের ছোট চাচা বলে ওঠে, তাই বলে তুমি আমার ছেলেদের এভাবে মারবা? ও খারাপ কি করেছে? তুমি আমাদের বিজনেসের এখনো উন্নতি আনতে পারবে না, সেটা আমাদের ভালোভাবে বোঝা হয়ে গিয়েছে। ওই মেয়ে দুটাকে মেরে ফেললে বড় কিছু হয়ে যেত না, বরং আমাদের লাভ হতো।
তুহিন এবার ছোট চাচার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়। আপনার লাভ লস আপনার কাছে রাখুন। আপনার ছেলেদের ওদের কাছ থেকে দূরে রাখবেন, নাহলে পরপর ছেলেদের আর জ্যান্ত মুখ দেখতে পারবেন না। শরীর কত ঘন্টা করবো তা আমি নিজেও জানি না। বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে যায় তুহিন। এইদিকে হঠাৎ আকাশের নাম্বারে একটি কল আসে। লোকটি দেখে আকাশ, একটু ভ্রু কুঁচকে তাকায়, সঙ্গে সঙ্গে কলটি রিসিভ করে। ও পাশ থেকে কেউ একজন এমন কিছু বলল যে আকাশের মুখের রঙই হাওয়ায় উড়ে গেল। আকাশ বিড়বিড় করে বলতে থাকলো, এখন আমি কিভাবে সামলাবো মেঘকে? রাতে তুহিন দরজা খুলে রুহির রুমে প্রবেশ করে। রুহি কাঁদতে কাঁদতে মেঝেতে ঘুমিয়ে পড়েছে। তুহিন কাছে এসে আলতো করে রুহিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মাই লিটল অ্যাঞ্জেল, উঠে পড়ো। নাকি ঘুমানো যাবে না সুইট হার্ট? রুহি একটু নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ে। তুহিন একটু রুহির দিকে ঝুঁকে চুলগুলো কানের পেছনে গুজে মুখে স্লাইড করতে থাকে। ইউ আর মাই হার্টবিট। আমি জানি অনেক বেশি কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো, যা করেছি সবকিছু তোমার ভালোর জন্য করেছে। আই এম সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। রুহি এবার আস্তে আস্তে চোখ মেলে তুহিনকে এত কাছাকাছি দেখে জোরে দু হাতে ধাক্কা মেরে দেয়। সমস্যা কি আপনার? আপনি আমার এত কাছাকাছি আসবেন না। আমাকে এখানে আটকে রেখে কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমি ফিরে যেতে চাই। বলেই রুহি বিছানা থেকে উঠতে গেলে তুহিন খপ করে হাতটা ধরে টান দেয়, ফলে রুহি তুহিনের বুকে লেপ্টে যায়। রুহি বেশি লাফালাফি করছিল, তাই তুহিন আরও জোরে নিজের কাছে চেপে নেয়। এবার রুহি তুহিনের শরীরের উষ্ণতা অনুভব করতে পারছে। রুহির শরীর শীতল হয়ে যাচ্ছে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। দুজনের ওষ্ঠদ্বয় খুবই কাছাকাছি এসে গিয়েছে। রুহি তোতলাতে তোতলাতে বলে, দেখুন। বলতেই তুহিন রুহির ঠোঁট নিজের আয়ত্ত করে নেয়। রুহি তুহিনের শার্টটি খামচে দিয়ে ধরে। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। রুহির দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাও তুহিন ছাড়ার নামগন্ধ নেয় না। প্রায় 15 মিনিট পর ছেড়ে দেয়। রুহি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর একটু সময় নিলে মনে হয় মরে যেত। মনে মনে তুহিনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কালাকুমির, ইঁদুর, পচা আলু, নষ্ট পেঁয়াজ, লুচ্চা, কলাগাছ কোথাকার! আমার সাথে অসভ্যতামি করে কত বড় সাহস! তোর কোনোদিন ভালো হবে না, রইল আমার অভিশাপ। রুহির ধ্যান ভাঙতেই দেখে তুহিন খাবার নিয়ে রুহির মুখের সামনে ধরেছে। খাবো না আমি। দেখো, আমার মাথা গরম করিও না। তুমি যদি আমার কথার অবাধ্য হও, কিছুক্ষণ আগে যা হয়েছে তার থেকে বড় কিছু করবো। তাই চুপচাপ যা বলছে তাই করো। রুহি এবার বড় বড় চোখে তুহিনের দিকে তাকিয়ে থাকে, তারপর তুহিনের হাতে খাবার খেয়ে নেয়। আমি পাশের রুমে আছি, কোনো দরকার হলে আমাকে ডাক দিতে পারো। কেন করছেন এমন? কতদিন এখানে থাকবো? সবাই চিন্তা করছে, আমাকে ফিরে যেতে দিন। সময় হলে সব জানতে পারবে। আমি নিজেই তোমাকে ফিরে নিয়ে যাব। তার আগে সবার থেকে লুকিয়ে রাখতে হবে তোমাকে। আমি চাই না আমার দেহ থেকে প্রাণটা নিয়ে যাক। রুহি তুহিনের আগা মাথা কিছু বুঝতে না পেরে মনে মনে বলতে থাকে, একবার এখান থেকে বেরিয়ে যাই, ওই বদমাশ লোকটাকে আগে মেন্টাল হসপিটালে ভর্তি করব। এদিকে আমি এইভাবে কিভাবে অচেনা কারোর সাথে রুহিকে থাকতে দিব আকাশ? সবার ভালোর জন্যই বলতেছি। গতকাল তোমাদের সাথে যা কিছু হলো, সবার ভালোর জন্যই বলতেছি। গতকাল তোমাদের সাথে যা কিছুই হলো, এরপর তোমাদের অনেক বিপদ আসতে পারে। তুমি কি চাও রুহি কি নতুন করে কোনো বিপদে পড়ুক? ওর জীবনেরও ঝুঁকি আছে। আমি তুহিন ভাইয়ের উপরে বিশ্বাস করি, সে থাকতে রুহির কোনো ক্ষতি হতে দিবে না। মেঘলা চুপ হয়ে যায়। একটি রুমে 50টির বেশি কফিনে রাখা হয়েছে মেয়েদের লাশ। প্রত্যেকটি লাশ এক বিষ ধরনের। মেঘলা চুপ হয়ে যায়। একটি রুমে 50টির বেশি কফিনে রাখা হয়েছে মেয়েদের লাশ। প্রত্যেকটি লাশ এক বিশেষ ধরনের মোট কার্পেট দিয়ে মোড়ানো আছে। প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব গুণাগুণ নিয়ন্ত্রণের সুবাস আছে। মেয়েদের শরীরের সুবাস অন্যতম সুবাস। কিছু মানুষ এই শরীরের সুবাস নিতে যে কোনো পথ অতিক্রম করে। এই মেয়েদের লাশগুলোকে
কার্পেট দিয়ে প্রায় 30 দিনের মতো মুড়িয়ে রাখা হয়, ফলে চামড়াগুলো থেকে এক ধরনের তরল লালা মিশ্রিত হয়। এই লালার মাধ্যমে শরীর থেকে সুবাসটা বেরিয়ে যায়। সেগুলো সংগ্রহ করে নির্দিষ্ট তাপমাত্রায় ফোটানো হয়, তারপর বাষ্পীয়র মাধ্যমে পিত্তর তরল পদার্থ, সুগন্ধি পদার্থ বের করা হয়। আলাদা আলাদা মেয়ের শরীরের আলাদা রকম সুবাস, প্রত্যেকটা শরীর থেকে আলাদা রকমভাবে সুবাসগুলো সংগ্রহ করে পারফিউম তৈরি করা হয়। এখনও পৃথিবীতে এমন নতুন ধারায় বিজনেস চালু হয়েছে, মেয়েদেরকে ঘুম করে তাদের শরীরের সুবাস নিয়ে পারফিউম তৈরি করার বিজনেস করছে কোটি কোটি টাকা দিয়ে। মিস্টার জ্যাক একটি বড় টাকা ভর্তি লাগেজ তার সামনে বসে থাকা কাঙ্ক্ষিত মানুষের দিকে এগিয়ে দেয়। আহাদ খান, হাবিব খান এবং জালাল রহমান টাকা ভর্তি লাগেজটা খুলে। এখানে পুরো 8 কোটি টাকা আছে। আহাদ খান পাশে থাকা একটি গার্ডকে ইশারা দেয়, সঙ্গে সঙ্গে গার্ডটি বড় বড় একটি কার্টুন নিয়ে আসে। আপনাদের সাথে ডিল করে সত্যই আমি খুবই বেশি লাভবান। প্রত্যেকটা পারফিউমে খুবই চড়া দামে সেল করতে পেরেছি। আমরাও খুবই খুশি আপনার সাথে বিজনেস করে। আমাদের গোডাউনে আরও অনেক পারফিউম তৈরি করা হচ্ছে, প্রসেসিং চলছে। আরও 2 মাস পরে আরও সেল করতে পারবো আপনার কাছে। এইদিকে রুহি আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে নিজের দিকে যেতে থাকে। সিঁড়ি বেয়ে চারিদিকে খুবই অন্ধকার। মনে একটু সাহস নিয়ে মেন দরজার সামনে যায়। দরজাটা খুলতেই হাত দিবে, তার আগে পেছন থেকে কেউ একজন হাতটা ধরে নেয়। আপনি? এত রাতে তুমি এখানে কি করছো? কই কিছু না তো, এমনি পানি খেতে এসেছিলাম। আমাকে সবসময় এত সন্দেহ কেন করেন আপনি? আজব। তুহিন একটু ভ্রু কুঁচকে রুহির দিকে তাকায় কিছুক্ষণ, তারপর বলে, তোমাকে সন্দেহ করেও কোনো লাভ নেই। তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাও তুমি পালাতে পারবে না। চারদিকে কঠিন সিকিউরিটি দেওয়া, তাই পালানোর চেষ্টা করো বোকামে ছাড়া আর কিছুই না। রুহি মনে মনে বলে, আজ তো একটা খবিশ এই বজ্জাত লোকটা। চাইটা কি? আমি কি খেলনার পুতুল নাকি? আমাকে আটকে রাখছিস এইভাবে? তোর জীবনে বিয়ে হবে না, দেখে নিস। বিয়ে হলেও তোর বউ পরকিয়া করবে। এই রুহির অভিশাপ রইল, কালাকুমির কোথাকার। তুহিন আবার বলে, রুমে তো পানি ছিল। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না, সত্যি সত্যি করে বলো এখানে কেন এসছো। রুহি এবার একটু ঘাবড়ে গিয়ে বলে, আসলে আমার খুব ক্ষুধা লাগছে, তাই আমি কিচেনে দেখতে এসেছি কিছু খাবার আছে কিনা। এত রাতে কারো ক্ষুধা লাগে? আজব লোক তো আপনি, এখানে কিডন্যাপ করে নিয়ে এসে আমাকে খেতেও দিবেন না। এটা কোন ধরনের অত্যাচার? ঠিক আছে, খাবো না। আমি না খেয়ে এভাবে মরে যাব এখানে, তারপর ভূতে আপনার ঘাড় মোটকে খাবো। তুহিন রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলে, আচ্ছা টেবিলে গিয়ে বসো, আমি হচ্ছে রান্না করে নিয়ে আসছি। আপনি রান্না করবেন এটা আমাকে মানতে হবে? তা কি পারেন শুনি? দেখো, একে তো রাতের বেলা আমার ঘুমের 12টা বাজিয়েছ, তার মধ্যে তোমার ফালতু প্যাচাল আমি শুনতে চাই না। যদি খেতে চাও তাহলে চুপচাপ ওখানে গিয়ে বসো। বলে কিচেনে চলে যায়। রুহি চুপচাপ সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ পর তুহিন নুডলস নিয়ে আসে। এই নাও খাও। রুহির নুডলসের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার তুহিনের দিকে তাকায়। তুহিন এবার বলে, দেখো, তুমি আমার বিয়ে করে বউ না আছে, তোমার জন্য এখন আমি 7 পদে রান্না করে নিয়ে আসবো। এখন হাতের কাছে যা পেয়েছে তাই রান্না করেছে, তাই বেশি নাটক না করে চুপচাপ খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো। আমার সেই কপালও নাই আপনি আমাকে 7 পদের রান্না করে খাওয়াবেন। রুহি 1 চামচ নুডলস গালে দিয়ে তুহিনের দিকে তাকিয়ে বলে, আসলে তো অনেক মজা হয়েছে। আপনার মধ্যে যে কোনো গুণ রয়েছে সেটা আমি জানতাম। আমার মধ্যে আরো অনেক গুণ রয়েছে, তুমি কি দেখতে চাও? রুহি এবার বোকা বোকা চোখে তুহিনের দিকে তাকিয়ে থাকে। তুহিন একটু রুহির দিকে ঝুঁকে এসে বলে, আমাকে খাইয়ে দিবে নাকি রাক্ষসের মতো একাই খাবে? আজব তো, আপনাকে কি খেতে নিষেধ করেছি? তো খাইয়ে দাও। কেন আপনার হাত নাই? হাত দিয়ে তো কষ্ট করে রান্না করলাম, তোমার মধ্যে তো কৃতজ্ঞতা বোধই নাই, থাকলে তো এই প্রশ্ন করতে না।
কিছুটা হতাশ হয়ে বলল। রুহি এবার কিছুক্ষণ শীতল চোখে তুহিনের দিকে তাকিয়ে থাকে, তারপর এক চামচ নিয়ে তুহিনের মুখে ধরে। তুহিন একটু মুচকি হেসে খাবারটা খেয়ে নেয়। রুহি খাচ্ছে আর বলতেছে, আসলেই নুডলসটা অনেক মজা হয়েছে। আমিও এত ভালো রান্না করতে পারি না, তা আপনি কিভাবে শিখলেন? লন্ডনে পড়াশোনার জন্য থাকাকালীন একা একা অনেক কিছু করা লাগতো, সেখান থেকেই শিখেছে। আর আজ কাজও লেগে গেল। ভালো, আপনার বউকে রান্না করে খাওয়াতে পারবেন। হ্যাঁ, সেটাই তো খাওয়াচ্ছে। রুহি এবার ভেবাচাকা খেয়ে যায়, তুহিনের দিকে তাকিয়ে বলে, মানে কিছু না, চুপচাপ খেয়ে নাও। রুহি এবার কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। খাবার শেষ করে উঠতে নিতে লাগলেই তুহিন খপ করে রুহিকে কোলে নেয়। এ কি, আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। বেশি কথা বললে একেবারে নিচে ফেলে দেব। তোমাকে ফেলে দিতে আমার হাত পা কাঁপবে না। প্রথম দিনের কথা নিশ্চয় ভুলে যাওনি। তখনই রুহির সুইমিং পুলের কথা মনে পড়ে। অসভ্য লোকটি তাকে সুইমিং পুলে কিভাবে ফেলে দিয়েছিল। এই লোকটির দ্বারা সব কিছুই সম্ভব, তাই সে আর কোনো কথা বাড়ালো না। তুহিন রুহিকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। অপলক দৃষ্টিতে রুহির দিকে চেয়ে থাকে। চোখের উপর পড়া চুলগুলো আস্তে করে কানের পিছনে গুঁজে দেয়। এতে রুহি একটু কেঁপে ওঠে। আলতো করে কপালে ভালোবাসার একটি পরশ এঁকে দেয়। গুড নাইট মাই লিটল অ্যাঞ্জেল, সুইট ড্রিম বলে লাইট অফ করে চলে যায়। আর রুহি এদিকে হা হয়ে তাকিয়ে আছে। ওর সাথে কি হচ্ছে ও নিজেও বুঝে উঠতে পারছে না। কখনো এই লোকটা আগুনের মতো গরম, আবার কখনো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এই লোকটা হুটহাট করে আমার কাছে কেন আসে, তাকে কিভাবে বোঝাই? উনি আমার কাছে আসলে আমার রক্ত শীতল হয়ে যায়, কেমন এক অদ্ভুত অনুভূতি হয়। উফ রুহি, কি ভাবছি সেগুলা। তারপর ও মনে মনে প্ল্যান করতে থাকে কিভাবে এখান থেকে বের হবে। না যে করেই হোক এখান থেকে বের হতে হবে। ভেবে অজান্তেই ঘুমিয়ে পড়ে। আকাশ, তুহিন আর রুহি কোথায়? আমি জানি না ভাইয়া, তুহিন কোথায়? মিথ্যে বলো না, আমি জানি তুমি সব কিছু জানো। সত্যি করে বলো, রুহি কোথায়? তোমার একটা মিথ্যের কারণে রুহির জীবন নষ্ট হয়ে যেতে পারে। তুহিন রুহির যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমি যতদূর মনে করি তুহিন রুহি শৈলে কোনো আচর লাগতে দেবে না, আর বাকিটা আমি কিছু জানি না। বলে সেখান থেকে চলে যায়। তুষারের এবার রাগে গা জ্বলতে থাকে। মনে মনে বলে, আমার সব কিছুতেই তোর হাত দিতে হয়। আমার প্রত্যেকটা জিনিসের ওপরে নিজের অধিকার দেখাস। যে জিনিসটার প্রতি আমার আগ্রহ থাকে সেটাই আমার থেকে কেড়ে নিস, কিন্তু আমি রুহিকে কেড়ে নিতে দিব না। সকালে জানালার পর্দা ভেদ করে সূর্যের মিষ্টি আলো রুহির চোখ মুখে আছড়ে পড়ছে। মিট মিট করে চোখ খুলে চারিদিকে একবার চোখ বুলায়। হঠাৎ মনে পড়ে সে তো এখন অন্য কোথাও। রুহি রুমের বাইরের দিকে যেতে থাকে। হঠাৎই রুহির চোখ আটকে যায় বারান্দায় বড় কাচের জানালা ভেদ করে রোদের মিষ্টি আলো একটি সুদর্শন পুরুষের গায়ে পড়েছে। রুহি নেশাময় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ব্ল্যাক ব্লেজার এবং সাদা টি শার্ট পরা ছেলেটির দিকে খুবই মনোযোগ সহকারে ক্যানভাসে ছবি আঁকছে। চুলগুলো এলোমেলোভাবে কপালের উপরে পড়েছে। দুধে আলতা গায়ের রং। সূর্যের আলো আর একটু স্পষ্ট হয়ে উঠতেছে। সব থেকে আকর্ষণীয় জিনিস হলো বাদামি রঙের চোখ দুটো জ্বলজ্বল করছে। কেউ বেশিক্ষণ এই চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে না। এই চোখের গভীরতার পরিমাপ করা অসম্ভব। যে কেউ দেখলে ক্রাশ খাবে। রুহিও ক্রাশ খাওয়ার মতোই তাকিয়ে আছে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামে। হঠাৎ তুহিন রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, গুড মর্নিং লিটল অ্যাঞ্জেল। গুড মর্নিং। আচ্ছা, আপনি কি ছবি আঁকছেন? না, দেখানো যাবে না। কেন কেন? আমি বলেছি তাই। এত কথা না বাড়িয়ে চুপচাপ টেবিলে গিয়ে বসো, আমি নাস্তা আনছি। রুহি টেবিলের কাছে গিয়ে দেখে তুহিন বিভিন্ন নাস্তা সার্ভ করছে। রুহি কার্যক্রমে অবাক হচ্ছে। এগুলো কি আপনি বানিয়েছেন? না, আমার ভূত বানিয়েছে। বোকা বোকা প্রশ্ন করা বন্ধ করো। এখানে আমি ছাড়া আর কে আছে? রুহি হা হয়ে তাকিয়ে থাকে তুহিনের দিকে। আমাকে দেখে যদি তোমার পেট ভরে যায় তাহলে ঠিক আছে, তোমার খাওয়া লাগবে না। রুহি এবার একটু লজ্জা পেয়ে যায়। চোখ দুটো নামিয়ে নেয়। টেবিলের চেয়ারে বসতে গেলেই একটা টান মেরে তুহিনের কোলে বসিয়ে নেয়। কি হচ্ছে এসব? কই কি হচ্ছে? আমাকে ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরি নাই, চুপচাপ হা করো।
রুহি এবার অবাকের চরম পর্যায়ে চলে যায়, মনে মনে বলতে থাকে, এই লোকটা মাথা খারাপ, সব সময় আমার সঙ্গে উল্টাপাল্টা কাজ করে, কিন্তু কেন আমার আটকাতে মন চাচ্ছে না? রুহি সে ধূসর চোখের দিকে এক পলক তাকিয়ে থাকে, চোখের ভাষা বোঝার চেষ্টা করছে কি আছে এই চোখে। রুহি এবার আমতা আমতা করে হা করে খাবার খেয়ে নেয় চুপচাপ। লিটল অ্যাঞ্জেল, হুম। জানো তুমি প্রথম যে আমার হাতে রান্না খাচ্ছ? রুহি অবাক দৃষ্টিতে প্রশ্ন করে, কেন আগে কখনো কাউকে রান্না করে খাওয়ার নাই? না, আমি যে কাউকে তো প্রায়োরিটি দিতে পারি না। তুমি আমার কাছে স্পেশাল, তাই তোমাকেই খাওয়ালাম। স্পেশাল তো আমি আপনার কি হই? তুহিন এবার একটু মজা করে বলে। সত্যি কথা বলতে তোমাকে দেখলে আমার বহু ফিলিংস পায়। রুহি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কিছু একটা চিন্তা করে মাথা নিচু করে মুচকি হাসে, পরক্ষণে আবার মনে মনে বলতে থাকে, রুহি, তুই পাগল হয়ে গেলি নাকি? এই লোকটার কথা আবার তুই হাসছিস? এই লোকটা তোকে কিডন্যাপ করে নিয়ে আসছে। রুহি ঘরে পায়চারি করছে আর চিন্তা করছে কিভাবে এখান থেকে বের হবে। হঠাৎ দরজার কাছে তুহিন আসে।